সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা, বিশেষ করে যারা কমার্সের শিক্ষার্থী, যাদের স্বপ্ন কয়েকদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট ক্র্যাক করা, তাদের জন্য আজকে হিসাব বিজ্ঞানের একটা দুর্দান্ত লেভেলের ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেলাম, তোমাদের বাপ্পি ভাইয়া। আমি একটু দেখে দিতে চাই তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো এবং তোমরা কোন কলেজের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাই দিবা। আমরা দ্রুত সময়ের মধ্যে ক্লাসটা শুরু করে দিব এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দিবা যাতে তারাও তোমার সাথে ক্লাসটা করতে পারে, ক্লাসটা শেয়ার করে রাখতে পারো। তাহলে অন্তত এখন যদি ক্লাসটা নাও করো, পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারবে। আমি একটু দেখে নিই কে কোথা থেকে যুক্ত হয়েছো। সবাই একটু শেয়ার দিয়ে দাও, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। একটু দ্রুত সময়ের মধ্যে সবাই একটু শেয়ার দিয়ে দাও, আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব। হঠাৎ করেই তোমাদের সাথে ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আমার সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে? ওকে, আমার সাউন্ড ঠিকঠাকভাবে যদি শোনা যায় তাহলে সবাই ফ্রেন্ড ডেকে জানাই দাও এবং আমাকে জানাও যে হ্যাঁ ভাইয়া ঠিকভাবে শোনা যাচ্ছে। সবাই একটু কমেন্ট করো। সবাই দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাও। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। আজকে ক্লাসে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবা। বিশেষ করে হিসাব বিজ্ঞানের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে ডিসকাশন করব। তো এই ক্লাসটা খুবই চমৎকার হতে যাচ্ছে তোমাদের জন্য। আমি একটু তোমাদের সাথে সাথে দেখে নিব যে কারা আসলে যুক্ত হয়েছে। একটু কাইন্ডলি শেয়ার করে দাও। তোমাদের কাছ থেকে আমরা আর্থিক কিছু জিনিস চাই না, একটু চাই তোমরা শেয়ার করে দাও যাতে আমরা সবাই মিলে ক্লাসটা উপভোগ করতে পারি। ওকে 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 জাস্ট আমাকে কয়েক সেকেন্ড সময় দাও। আমি চাই আজকে ক্লাসটা যাতে দুর্দান্ত লেভেলের হয়। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে জানাবো। একটু কাইন্ডলি শেয়ার করে দাও ক্লাসটা। এর মধ্যে আমি একটু দেখে নিব কে বা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে এখন পর্যন্ত। দেখে নিতে চাই আসলে তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো, সবাই একটু কমেন্ট করে দিবা। ওকে, আসসালামু আলাইকুম। আলাইকুম সাউন্ড ক্লিয়ার। আমাদের সাথে হচ্ছে জি ভাইয়া, জুবায়ের আছে আমাদের সাথে, মিম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে কামিয়া সুলতানা আছে। কামিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। হাই হ্যালো সবাইকে। সবার কি অবস্থা? সবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে আসলে অনেক হতাশার মধ্যে দিয়ে গেছো, এখনো দুশ্চিন্তার মধ্যে দিয়ে আছো। নোয়াখালী থেকে আছে জুবায়ের। কি হবে না হবে সেটা পরবর্তী বিষয়। আমরা আমাদের তরফ থেকে সবসময় চেষ্টা করছি তোমাদের সাথে থাকার, কিন্তু আলটিমেটলি আমরা আসলে কারো কাছ থেকে সাপোর্ট পাইনি, বিশেষ করে তোমাদের কাছ থেকে সাপোর্ট পাইনি। তোমাদের তোমাদের কাছ থেকে সাপোর্ট পেলেও আজকে অন্তত তোমাদের এত উদ্বিগ্নতা থাকতো না। যাই হোক, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট, বিশেষ করে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যাদের স্বপ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞানে অন্তত ভালো একটা ফলাফল করা, তাদের জন্য আজকে ক্লাসের আয়োজন করা হলো। তো আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা একটু দেখি প্রথম প্রশ্নটা আজকে দিনে, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যেখানে বলা আছে এবি এন্টারপ্রাইজে 2009 সালে গড় দেনাদার 75,000 টাকা, দেনাদার আবর্তন অনুপাত বা দেনাদার আবর্তন হার 2 গুণ নগদ 1 লক্ষ টাকা হলে নিট বিক্রয় কত? অপশনে দেওয়া আছে 2,45,000, 2,25,000, 2,50,000, 1,80,000 টাকা। সবাই ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, তুমি একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দাও, তোমার ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও। আমাদের সাথে কে আছে? বোরহান তালুকদার ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও। আর ক্লাসটা অ্যান্সার করো, সবাই একটু রেসপন্স করো দেখি। সবাই একটু রেসপন্স করো দেখি অ্যান্সার মিলে কিনা। সবাই একটু দ্রুত কুইকলি রেসপন্স করবা। ম্যাথটা করো, না পেলে করে দিব। তারপর ট্রাই করো, অন্তত ট্রাই করো যাতে কি অ্যান্সার হয় আসলে সেটা বুঝতে পারো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জুই। মিম আক্তার বলছে খ হবে, 2,25,000 একটা অ্যান্সার পাইলাম। দেখি বাকির একটু অ্যান্সার দাও তো। অঙ্কটা করে অ্যান্সার দিব অবশ্যই। মিম আক্তার বলছে, এবং আমাদের সাথে আরো তানিয়া আফরোজ, আমাদের সাথে বোরহান তালুকদার বলছে বি হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহান। আমরা একটু অ্যান্সারটা করার ট্রাই করি। ওকে, আমাদের কাছে চাইছি কি, নিট বিক্রয় কত। নিট বিক্রয় যদি আমরা বের করতে চাই, আমরা জানি নিট বিক্রয় ইকুয়াল টু নগদ বিক্রয় যোগ বাকিতে বিক্রয়, তাই না? বলতো আমাদের নগদে কত টাকা বিক্রয় অ্যামাউন্ট দেওয়া আছে? নগদে দেওয়া আছে 1 লক্ষ টাকা। তার মানে নগদের 1 লক্ষ টাকা আমরা লিখি। বাকিতে বিক্রয় কিন্তু সরাসরি বলা নাই। যদি সরাসরি বলা না থাকে অবশ্যই বের করার কিছু না কিছু রাস্তা দিয়ে দিবে।
দেখো তো গড় দানাদার দেওয়া আছে কত, গড় দানাদার দেওয়া আছে ৭৫,০০০ টাকা, এবং আমাদেরকে বলে দিছে আমরা গড় দানাদার বের করি কিভাবে, গড় দানাদার বের করার নিয়ম হচ্ছে কি প্রারম্ভিক যোগ সমাপনী ডিভাইডেড বাই 2। তাহলে বলতো দানাদার আবর্তন অনুপাত, দানাদার আবর্তন হার কত 2 গুণ, তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, আমরা ৭৫,০০০ কে 2 দিয়ে গুণ করলে আমরা জানি ১,৫০,০০০ টাকা আসে, তার মানে বাকিতে বিক্রি হচ্ছে ১,৫০,০০০ টাকা। তো ১,৫০,০০০ টাকা এবং ১ লক্ষ যোগ করলে কত হয়, 2,৫০,০০০ টাকা। যারা অ্যান্সার দিয়েছিল 2,25,০০০ টাকা হবে। তোমাদের অ্যান্সারটা কেন যে 2,25,০০০ টাকা হইলো আমি আসলে নিজেও বুঝতেছি না। অ্যালেক্স মাহফুজ আলম নীলফামারী থেকে, স্যার নীলফামারী থেকে কারা কারা আছো দেখি তো, আজকে নীলফামারী থেকে সর্বোচ্চ শিক্ষার্থীদেরকে দেখতে চাই, দূর দূরান্তের শিক্ষার্থীরা আমাদের ক্লাসে যুক্ত আছো, দেখি কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো। আচ্ছা এই প্রশ্নটা অ্যান্সার কি বুঝতে পারছো, 2,25,০০০ টাকা অনেকে দাগাইছিল, কিন্তু আসলে 2,25,০০০ টাকা কিন্তু অ্যান্সার না। আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হচ্ছে 2,50,০০০ টাকা। কত, 2,50,০০০ টাকা। হ্যাঁ আচ্ছা পরবর্তী প্রশ্নতে চলে যাই। একটি কোম্পানির ঋণ ও মূলধনের অনুপাত ওকে, ঋণ ও মূলধনের অনুপাত 5:3। যদি ওই কোম্পানির মোট সম্পদের মূল্য 500 কোটি টাকা হয়, কোম্পানির মূলধনের পরিমাণ নির্ণয় করো, কোনটি হবে বলো। দিনাজপুর থেকে আছে, বাহ অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। দিনাজপুর থেকে সায়েদ সাজিদ, দিনাজপুর থেকে, আজকে দেখি তো দিনাজপুর থেকে সর্বোচ্চ শিক্ষার্থীদেরকে জয়েন করানো যায় কিনা। তোমরা যেহেতু বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছো, তোমাদের যে কমিউনিটি মেসেঞ্জার গ্রুপগুলো আছে বা ফেসবুক গ্রুপগুলো আছে, তোমরা ওই কমিউনিটি ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও, কারণ অনেকে আমাদের ক্লাসের নোটিফিকেশন পায় না, আর হঠাৎ করে ক্লাসের আয়োজন করছি তো স্বাভাবিকভাবে অনেকের কাছে ক্লাসের নোটিফিকেশনটা যাবে না। তো যদি এই মুহূর্তে কয়েকটা স্টুডেন্টের উপকার করা যায় তাহলে আমাদের জন্য ভালো লাগবে। লক্ষ্মীপুর থেকে আছে, আমার নিজের জেলা লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের গ্রুপগুলোতে দিয়ে দাও। নারায়ণগঞ্জ থেকে আছে জুই, নারায়ণগঞ্জ থেকে আছে জুই, বগুড়া থেকে আছে বিফা, তুমি কোন কলেজ, জিনিয়া ইসলাম বিফা। লক্ষ্মীপুর থেকে তো বেশ কয়েকটা স্টুডেন্টকে পেলাম, কোন কলেজ থেকে, লক্ষ্মীপুর তোমাদের কোন কলেজ বলো তো। আর এই প্রশ্নটা একটু অ্যান্সার দাও, বলছে কি নিচের আমাদের চাইছে কি বলতো, আমরা হিসাব সমীকরণটা নিয়ে যদি কাজ করি, আমরা একটু হিসাব সমীকরণটা একটু লিখে ফেলি। হিসাব সমীকরণটা কি, a = L + OE। তাহলে বলতো আমাদের এখানে কি দেওয়া আছে, কোম্পানির ঋণ দেওয়া আছে, কোম্পানির ঋণ অনুপাত কত 5, কোম্পানির মূলধনের অনুপাত কত 3, আমরা জানি 5 এবং 3 যোগ করলে হয় কত 8। তাহলে এই সম্পদের মূল্য এই যে 500 কোটি টাকা, এই 500 কোটিকে যদি 8 দিয়ে ভাগ করি, এবং আমাদের কাছে চাওয়া হয়েছে কি বলতো, আমাদের কাছে চাওয়া হয়েছে কোম্পানির মূলধনের পরিমাণ, মূলধনের ইয়া কত 3, তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করি, যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বলতো কত আসতে পারে, 5 3 8, ভাগ করো, ভাগ করে 3 দিয়ে গুণ করো, কত আসে, রাকিন আমরা পথ দেখাবো কি, আমরা অলরেডি এটা নিয়ে বহুবার গেছি ক্যাম্পাসে, ঠিক আছে। তোমরা অনলাইন যোদ্ধা যদি হয়ে যাও, অনলাইনে যদি তোমরা বসে বসে কমেন্ট করে বেড়াও, পোস্ট করে বেড়াও, তোমরা যদি ফিল্ডে না থাকো তাহলে দিন শেষে কোনো লাভ নেই। যতই আমরা যে বসে থাকি, এটা তো আমাদের দাবি না ভাই, আমরা দাবি কি, আমাদের দায়িত্ব হচ্ছে ভুল ধরে দেওয়া। ভুল আমি ধরাই দিছি, এখন ভুল ধরানোর পরে যদি তোমরা জিনিসটা আদায় করে না নিতে পারো এবং আমাদের সহযোগিতা তোমরা পাইছো, তারপরে যদি আদায় করে না নিতে পারো, তারপরে আমাদের আর করার কিছু নাই। আমার নিজের ব্যক্তিগত কাজ ফালায় রেখে, নিজের ব্যক্তিগত কোচিং ক্লাস ফালায় রেখে আমি 3 দিন 4 দিন ধরে আমি তোমাদের জন্য গেছি। এখন তোমরা যদি না আসো তাহলে কিছু বলার নেই, এই কারণে আমি হাল ছেড়ে দিছি, আর কিছু বলার না। ওকে, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে, যাই হোক নুসরাত লক্ষ্মীপুর সরকারি কলেজের গ্রুপগুলোতে একটু দিয়ে দাও। আমাদের সাথে আছে সিনথিয়া ইসলাম জ্যোতি, 127.5 লিখছে, 187.5। আচ্ছা তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে, 187.5। ক্যালকুলেশন ঠিক আছে, সবাই একটু বলো তো ক্যালকুলেশনটা ঠিক আছে। 500/8 × 3, 187.5, তার মানে ক্যালকুলেশনটা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে পরবর্তী প্রশ্নতে একটু চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য 12,000 টাকার, আগুনে বিনষ্ট 12,000 টাকার পণ্য সমাপনী মজুদে অন্তর্ভুক্ত করা হয়নি। বলছে যে বীমা কোম্পানি 65% ক্ষতিপূরণ প্রদানে সম্মত হয়েছে, আয় বিবরণী কত টাকা দেখানো হবে। ওকে, আয় বিবরণীতে কত টাকা দেখানো হবে বলো। এই প্রশ্নটার ক্যালকুলেশনটা করো। আজকে আসলে স্লাইডের মধ্যে ম্যাক্সিমামই ম্যাথ, কারণ তোমাদের ম্যাথ নিয়ে দুর্বলতা, তা আমি চেষ্টা করছি যে ম্যাথটাই উঠে দিতে। থিওরি তো অনেকেই জানো, অনেক বুঝো, তো এই কারণে ম্যাক্সিমাম স্লাইডে ম্যাথ রেখে দিছি। যা
যা আছে আছে কপালে, ম্যাথ করাবো আছে শুধু, ঠিক আছে? থিওরিও আছে, এমন না থিওরি বাদ দিয়ে দিচ্ছি, তারপরে ম্যাথ বেশি করাবো। ওকে, যাই হোক দেখি তো। এই তোমরা এখনো ক্লাসে শেয়ারই দেওয়া নাই, ক্লাস দেখাচ্ছে 6 জন শেয়ার দিছে, বাকিরা ঘুমাই গেছো কেন বলো তো? তোমরা কি শেয়ারটা দিবে না? ক্লাস দেখতেছো যারা, একটু শেয়ার দিয়ে দাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি ক্যালকুলেটর নেওয়া যাবে? কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ক্যালকুলেটর নেওয়া যায় না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন যাবে? বুঝছো? ওকে। আচ্ছা দেখো, আগুনে বিনষ্ট পণ্য 12,000 টাকা, আগুনে বিনষ্ট পণ্য 12,000 টাকার, তার মধ্যে বীমা কোম্পানি কত পার্সেন্ট দিতে চাইছে? বীমা কোম্পানি দিতে চাইছে 65%। তাহলে বলতো 100%-এর মধ্যে বীমা কোম্পানি দিতে চাইছে কত? 65%। বাকি থাকে কত? বাকি থাকে 35%। এই যে 35% আছে, এটা কি আমার ক্ষতি? এই ক্ষতি কি বিবিধ ক্ষতি আকারে যাবে? কোথায় যাবে? আমার আয় বিবরণীতে। তা আমার এই যে 35%, এই যে 12,000 টাকার 35%, তাহলে কত হবে? 12,000 টাকার 35% সরাসরি বের করতে পারি, অ্যান্সার হয়ে যাবে। বের করো তো দেখি কত আসে। 12,000 টাকার 35% কত আসবে? 4,200 আসতেছে। ইসরাত জাহান বলছে বি আসবে, দেখি তো। দেখো 12,000 টাকার 35%, 12,000 টাকার 35% কত? 3 12 36। দেখো 12কে যদি 3 দিয়ে গুণ করি, 3 12 36 আসে, এবং 5 দিয়ে যদি গুণ করি, 5 12 60, তাহলে যোগ 6, তাহলে কত আসে? 42। ওকে, অ্যান্সার এটা। আমি শর্টকাটে করছি। তোমাদের যদি মনে হয় যে না স্যার আমি একটু বড় প্রসেসে করতে চাই, বড় প্রসেসে করো, আমার কাছে এটা শর্টকাট প্রসেস। আমি কি করছি? 3কে 12 দিয়ে গুণ করছি, 5কে 12 দিয়ে গুণ করছি, 42 আসছে, শেষ, কাজ শেষ, কোনো প্যারা নেই, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্নতে দেখি। XYZ কোম্পানির মোট মুনাফা ছিল 100 মিলিয়ন টাকা, কর হার 40%। যদি তারা 24 মিলিয়ন টাকা কর পরিশোধ করে থাকে, তাদের পরিচালন ব্যয় কত ছিল? পরিচালন ব্যয় কত ছিল? দেখো আরেকটা ম্যাথ আছে, শুধু ম্যাথই করাবো। দ্রুত 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 করবা, ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য সময় কম, কম সময়ের মধ্যে সর্বোচ্চ প্রশ্নের অ্যান্সার দিতে হবে। ওকে ওকে, মিম আক্তার অলরেডি তার কাউকে অলরেডি মেনশন দিয়ে দিয়েছে ক্লাস করার জন্য। তোমরা সেম ভাবে মিমের মতো করে ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও। সবাই 3 জন করে বন্ধুকে অন্তত মেনশন দাও। যারা লাইভে আছো আমাকে দেখতে পাচ্ছ, 3 জন করে ফ্রেন্ডকে অন্তত মেনশন দিয়ে দাও ক্লাসে জয়েন করার জন্য, ঠিক আছে? আচ্ছা, বলছে কি যে মোট মুনাফা ছিল 100 মিলিয়ন, কর হার 40%, 24 মিলিয়ন টাকা কর পরিশোধ করে থাকে, পরিচালন ব্যয় কত টাকা ছিল? তাহলে আমাকে একটু বলো তো, এখানে এই যে 24 মিলিয়ন টাকার কর পরিশোধ, এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 40%। তাহলে 24কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের একটা ফিগার চলে আসে, কত আসে? 424। কত আসে? 60 মিলিয়ন। বলতো মুনাফা ছিল কত? 100 মিলিয়ন। মুনাফা কত? 100 মিলিয়ন। 100 থেকে যদি 60 মিলিয়ন বাদ দেয়, তাহলে কত? 40 মিলিয়ন। এই 40 মিলিয়ন টাকা হচ্ছে আমার পরিচালন ব্যয়। কত? পরিচালন ব্যয়। বুঝতে পারছি সবাই? এই 40 মিলিয়ন টাকা হচ্ছে কি আমার পরিচালন ব্যয়। সুফিয়া আনোয়ার, ওকে, তার ফ্রেন্ডকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সুফিয়া। পরবর্তী প্রশ্নটা একটু দেখো। এ, বি এবং সি 3 জন অংশীদার। দেখো আজকে বললাম না শুধু ম্যাথ করাবো, দেখো আরেকটা ম্যাথ চলে আসছে। এবিসি 3 জন অংশীদার, তাদের নিট আয় 60,000 টাকা। অংশীদারদের লাভ ক্ষতি বন্টন অনুপাত 5-3-2 হলে সি এর লাভের অংশ কত? সি এর লাভের অংশ বলো তো। এই প্রশ্নটা অ্যান্সার কি হবে? প্রশ্নটা অ্যান্সার করো দেখি, কারা পারে দ্রুত সময়ের মধ্যে, কারা অ্যান্সার করতে পারবে? ওকে, বোরহান তারিকদার ফ্রেন্ডকে মেনশন দিয়েছে, কাবির ইমন, ওকে থ্যাংক ইউ। যারা ফ্রেন্ডকে মেনশন দিচ্ছ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। দেখি তো অ্যান্সার তোমরা দিতে পারো কিনা, সবাই একটু রেসপন্স করো। আচ্ছা আমরা একটু দেখি, এখানে বলছে কি যে অংশীদারদের আবন্টন অনুপাত কত? 5 যোগ 3 যোগ 2, তাহলে টোটাল কত আসে? 5 3 8, 8 আর 2 কত? 10। বলতো কত টাকা লাভ হয়েছে? 60,000 টাকা। 60,000 টাকা হচ্ছে লাভ। এটাকে যদি 10 দিয়ে ভাগ করি, কার অনুপাত চাইছে? কার টাকা চাইছে? সি এর টাকা। তাহলে সি এর টাকা কত? 2। 2 দিয়ে যদি গুণ করি, তাহলে তো আমার ফিগারটা বের হয়ে আসলো কত? 6। তাহলে 6,000 ইন্টু 2 কত আসে? 12,000। এটা অ্যান্সারটা কত? এটা অ্যান্সারটা হচ্ছে 12,000 টাকা। সবার অ্যান্সার ঠিক আছে?
12,000 টাকা, 12,000 টাকা, 12,000 টাকা। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমি একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমাদের যাদের অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ, তোমাদের এখন বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আছে, সাস্টের আছে, সামনে গুচ্ছ আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, তো এবং সে সামনে আবার 7 কলেজ আছে। তো তোমাদের এই সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আমরা আলাদা করে ক্লাস দিচ্ছি। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, অলরেডি আমরা কিছুক্ষণ আগে আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি যে ব্যাচটা আছে, যেখানে আমরা একটা কোর্সের মধ্যে আমরা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াচ্ছি, আমরা সাস্টের জন্য পড়াবো, আমরা তোমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে ক্লাস নিব আমাদের পেইড ব্যাচে, এবং তোমাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে ক্লাস হবে, গুচ্ছের জন্য আলাদা করে ক্লাস হবে, এবং কোন কোন সাবজেক্টে ক্লাস হবে। শুধু হিসাব বিজ্ঞান না, আমাদের একসাথে ক্লাস হয় বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট এবং হচ্ছে কি সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ, এই সকল বিষয়ে ক্লাস হয়। এবং পেইড ব্যাচে যারা ভর্তি হয়েছে একটা কোর্সের মধ্যে ভর্তি হয়ে তারা সকল কোর্সের অ্যাক্সেস পাচ্ছে। তো টার্গেট নেক্সট ইউনিভার্সিটি ব্যাচে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, আমার কাছে মনে হয় যে এটা তোমাদের জন্য সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট। মানে পড়াশোনাটা আসলে ইনভেস্টমেন্ট। এটা কেন ইনভেস্টমেন্ট? কারণ একটা কোর্সের মধ্যেই তুমি জুম সহকারে ক্লাস পাচ্ছ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে কি, তোমাদের দুর্বলতা থাকলে বেসিক ক্লাসে কিন্তু দুর্বলতা আছে। ধরো তোমার দুর্বলতা অবচয় নিয়ে, ধরো তোমার অংশীদারের যে হিসাবটা আছে এটা নিয়ে তোমার দুর্বলতা আছে। তো তুমি যদি এখন বেসিক ক্লাসগুলো না করো, তাহলে কিভাবে বুঝবা যে এটার অ্যান্সারটা আসলে কি হতে পারে? তো আমরা ভর্তি হওয়ার সাথে সাথে একটা স্টুডেন্টকে ওই চ্যাপ্টার ভিত্তিক ক্লাস দিয়ে দিই। ধরো হচ্ছে তুমি অবচয়ের জন্য ক্লাস পাবা, নীতিমালার উপর ক্লাস পাবা, একদম টোটালি ইন ডিটেলস ক্লাস, যে ক্লাসের মধ্যে তোমার সকল প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এবং এই কোর্সের মধ্যে কিন্তু কয়টা সাবজেক্ট ক্লাস হচ্ছে? বিভাগ পরিবর্তনের জন্য ক্লাস হচ্ছে, তোমার মূল ইউনিটের জন্য ক্লাস হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ম্যাথ, আইকিউ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাথ আইকিউ লাগবে, যদিও বাংলাটা লাগবে না। তারপর হচ্ছে তোমার আলাদা করে হচ্ছে তোমার এই যে সাধারণ জ্ঞান, যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও তাদের সাধারণ জ্ঞান, সবকিছু কিন্তু তোমরা একটা কোর্সের মধ্যে পাচ্ছ। আর ওই কোর্সের নাম টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্স। তোমরা যদি কেউ এখনো এনরোল করে না থাকো, তাহলে আমার কাছে মনে হয় যে তোমার দ্রুত সময়ের মধ্যে এনরোল করাটা যৌক্তিক। এবং ম্যাথ নিয়ে যাদের আসলে দুর্বলতা, তাদের জন্য কিন্তু একটা ম্যাথের স্পেশাল লেকচার শিটও দিচ্ছি, একটা ক্লাস নোট, এবং আমাদের সকল বিষয় ক্লাসের পাবা, শিট পাবা, ক্লাস শিট পাবা, মানে স্পেশাল লেকচার শিট, যে শিট থেকে ঢাবিতে অলরেডি প্রশ্ন আসছে, আমরা দেখাইছি। ঢাবিতে হিসাব বিজ্ঞানে 20-20 কমন আসছে, আমরা বিশ্বাস করি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়তে কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, যদি প্রারম্ভিক মজুদ রেওয়া মিলে থাকে তবে নিচের কোনটি অন্তর্ভুক্ত হবে বলতো? যদি প্রারম্ভিক মজুদ রেওয়া মিলে থাকে তবে নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? প্রারম্ভিক মজুদ যদি রেওয়া মিলে থাকে তাহলে নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? পণ্য বিক্রয় ব্যয়, সমাপনী মজুদ, সমন্বিত ক্রয়, মজুদ ক্রয়। দেখি বলতো এটার অ্যান্সারটা কি হবে? যদি প্রারম্ভিক মজুদ রেওয়া মিলে থাকে, যদি প্রারম্ভিক মজুদ রেওয়া মিলে থাকে তবে নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? প্রারম্ভিক মজুদ রেওয়া মিলে থাকলে বাঁধন একটা দিচ্ছে সি হবে। আচ্ছা, এটা অ্যান্সারটা তোমরা অনেকে ভুল করবে। এটা অ্যান্সার হচ্ছে মজুদ ক্রয়। এটা অ্যান্সারটা অনেকে ভুল করবে। এটা অ্যান্সার হচ্ছে কি মজুদ ক্রয়, সমন্বিত ক্রয় না। যারা সমন্বিত ক্রয় দিয়েছে এটা অ্যান্সারটা হচ্ছে মজুদ ক্রয় হবে। পরের প্রশ্নটা, নিচের কোনটির জন্য সমন্বয় দাখিলার প্রয়োজন হয় না? সমন্বয় দাখিলার প্রয়োজন হয় না কার জন্য? অগ্রিম খরচ, বকেয়া আয়, বকেয়া ব্যয়, অর্জিত আয়। সমন্বয় দাখিলার প্রয়োজন হয় না। অগ্রিম খরচ, বকেয়া আয়, বকেয়া ব্যয়, অর্জিত আয়। বলতো সমন্বয় দাখিলা আসলে প্রয়োজন হয় না কোন জায়গাতে? অর্জিত আয়, যে আয়টা অলরেডি অর্জিত হয়ে গেছে, যে আয়টা অলরেডি অর্জিত হয়ে গেছে সেটার জন্য কেন আমার জাবেদা দিতে হবে, দাখিলা দিতে হবে? কেন হয়, দেওয়ার দরকার নাই। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। একজন হিসাব রক্ষক সম্পদ হিসাবকে 12,000 টাকা দ্বারা ডেবিট, দায় হিসাবকে 500 টাকা দ্বারা ক্রেডিট করলো। লেনদেন সমীকরণ মিলকরণের জন্য নিচের কোনটি করণীয় আবশ্যক? বলতো কি হবে বলো? হিসাব রক্ষক সম্পদ হিসাবকে 1200 টাকা দ্বারা ডেবিট এবং দায় হিসাবকে 500 টাকা দ্বারা ক্রেডিট করলো। লেনদেন সমীকরণ মিলকরণের জন্য নীতি অনুযায়ী কোনটি অবশ্যক করণীয়? বলো। আচ্ছা, আমরা একটু যদি দেখি, আমাদের হচ্ছে সম্পদ, অ্যাসেট হচ্ছে কি? অ্যাসেট হচ্ছে 1200 টাকা, ওকে। আর হচ্ছে এল হচ্ছে 500। তার মধ্যে তুমি দেখো তো আমার হওয়া উচিত কি? অ্যাসেট যদি 1200 হয়, আমার এলও 1200 হওয়ার উচিত, তাই না? অ্যাসেট 1200 হলে এলও 1200 হওয়া উচিত। অথবা এল যদি 500 টাকা হয় তাহলে কি অ্যাসেটও 500 টাকা হওয়া উচিত, যে কোনো একটা, ভাইস ভার্সা হওয়া উচিত। তাহলে কি হইতো যদি সমীকরণ মিল করে, তাহলে কি হয়তো আমার এরকম করতে হইতো যে আমার
অ্যাসেট যেহেতু 1200 টাকা আছে, ডিফারেন্স কত বলো তো? ডিফারেন্স হচ্ছে কত? ডিফারেন্স হচ্ছে 700। 5 5 10 700 টাকা। তাহলে হয়তো আমার অ্যাসেটকে 700 টাকা কমাইতে হবে, অথবা দায়কে 700 টাকা বাড়াইতে হবে, যে কোনো একটা। তাহলে বলো তো আমার দায় নিয়ে কোনো কথাবার্তা বলা আছে? বাণিজ্যের সাথে সম্পদ, সম্পদ দায় নিয়ে কথাবার্তা বলা নাই, তার মানে দায়ের অপশনটাই বাদ। সম্পদ, সম্পদের মধ্যে কি আছে? অ্যাসেট। অ্যাসেট হচ্ছে কি? কমাইতে হবে। অ্যাসেট ছিল 1200, ডেবিট। অ্যাসেট হচ্ছে কি? ডেবিট। এ বাবা, যাই হোক, উল্টো পাল্টা হচ্ছে কেন? অ্যাসেট লায়াবিলিটিজ, ওকে 500। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এল কে হয়তো বাড়াইতে হবে অথবা এ কে কমাইতে হবে। তাহলে বলতো ক্রেডিট সম্পদ হিসাব 700 টাকা। এটা অ্যান্সার কি? এটা অ্যান্সার হচ্ছে সি। এটা অ্যান্সার আবার ডি দিচ্ছে কেন? সুমাইয়া আক্তার ডি দিচ্ছে, জানাতুল নাইম জুই বলতেছে ডি হবে কেন? বুঝছো বিষয়টা? দেখো তো, আমার সম্পদকে হয়তো 700 টাকা কমাইতে হবে, অথবা দায়কে 700 টাকা বাড়াইতে হবে। তো দায়কে 700 টাকা বাড়ানোর জন্য কোনো কথাবার্তা বলে নাই, কিন্তু সম্পদকে 700 টাকা কমানো, সম্পদ কমানো মানে কি? ক্রেডিট। সম্পদকে 700 টাকা কমানোর মতো একটা কথাবার্তা বলছে, তাহলে কি সমস্যা নাই তো? পরবর্তী প্রশ্ন, 2-10-30 সত্ত্বে 13 জুন 750 টাকার পণ্য ধারে বিক্রয় করা হলো, 16 জুন 500 টাকার পণ্য ফেরত আসলো, যা নথিভুক্ত করা হয়েছে জুনের 23 তারিখে, কত পরিশোধ করতে হবে? এই প্রশ্নটা একটু অ্যান্সার দেন তো। এই প্রশ্নটার একটু অ্যান্সার করেন। এই প্রশ্নটার একটু অ্যান্সার করেন। দেখেন তো, আমরা 750 টাকার ধারে পণ্য বিক্রয় করছি, 750। পণ্য ফেরত এসে কত? 50 টাকা। তার মানে কি আমার ব্যালেন্স থাকে কত? 700। 700 যদি ব্যালেন্স থাকে, এখন আমার কথা হচ্ছে যে আমি কি বাট্টা পাইছি কিনা? তাহলে বলো তো, আমার বাট্টার হার কত? আমার বাট্টার হার কত? বাট্টার হার হচ্ছে 2%। কত দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। তাহলে বলো তো, 13 এবং 23, 10 দিন হয়েছে না? তার মানে 10 দিনের মধ্যে ক্যালকুলেশন করতে হবে। তার মানে কি আমরা বাট্টা পাইছি 13 এবং 23, 13 সাথে 10 যোগ করলে 23 হয়। তার মানে আমার এখানে ডিসকাউন্ট পাইছি কত? 2%। তাহলে 700 টাকার 2% কত? 7 দুগুণে 14, তার মানে 14 টাকা ডিসকাউন্ট পাইছি। বাদ যদি দিই তাহলে কত থাকে? 686। ঠিক আছে, তার মানে আমাদের বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নটা দেখো তো, এবিসি কোম্পানি 2000 একক পণ্য ক্রয় করে, বছর শেষে 121 টাকা হারে 200 একক পণ্য মজুদ আছে। বছর শেষে এই প্রশ্নটা পড়ো। এবিসি কোম্পানি 2000 একক পণ্য ক্রয় করে, বছর শেষে বা 121 টাকা হারে 200 একক পণ্য মজুদ আছে। পণ্যটির প্রতিস্থাপন ব্যয় একক প্রতি 91 টাকা হলে সমাপনী মজুদ পণ্যের উদ্ধৃতিপত্র কত টাকা দেখানো হবে? সমাপনী মজুদ পণ্য উদ্ধৃতিপত্র 686। এই 686 কোনটা আবার? আচ্ছা, আগের প্রশ্নতে, এখনো আগের প্রশ্নতে পড়ে আছো। এই প্রশ্নটার অ্যান্সার একটু দেখো কি বলতেছে, যে সমাপনী মজুদ পণ্যের মূল্য উদ্ধৃতপত্রে কত দেখানো হবে? সমাপনী মজুদ পণ্য চাইছে, এটা কি প্রারম্ভিক মজুদ পণ্যের অ্যামাউন্ট বাদ, এটা নিয়ে আমরা কোনো কথাবার্তায় বলবো না, আমার কথাবার্তা হবে সমাপনী মজুদ পণ্য নিয়ে। দেখো তো, কত একক? 200 একক। কত একক? 200 একক। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ভ্যালু দেওয়া আছে 121 এবং ভ্যালু দেওয়া আছে 91। আমরা কোন ভ্যালুটা নিব? আমরা জানি রক্ষণশীলতা নীতি অনুযায়ী কি করা হয়, সমাপনী মজুদ পণ্য অথবা বিক্রয়যোগ্য যে সিকিউরিটিজ গুলো আছে, তার এই দুইটার বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যে অ্যামাউন্টটা কম থাকে সেটা কম ভ্যালুটা দেখাবো সবসময়। রক্ষণশীল মানে কি? কমটা দেখাবো, রক্ষণশীল থাকবো। তাহলে সেক্ষেত্রে কম ভ্যালু কত? 91, তার মানে 91 নিব। 91 যদি নেই তাহলে কত আসে? 002 900 900 9 18, তাহলে কত আসতেছে? 18,200। ঠিক আছে, যারা অ্যান্সার দিয়েছিল 18,200 তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে, কিন্তু অনেকে ভুল অ্যান্সার দিছে। 18,200 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 18,200, 18,200 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, যদি অনুপার্জিত আয় সমন্বয় দাখিলা দেওয়া না হয় তবে নিচের কোনটি বেশি দেখানো হবে? বলতো, অনুপার্জিত আয়। লেখছে কি ভাইয়া, আপনার কাছে হয়তো সিমেন্ট গুলো লেট করে যায়। সিমেন্ট কি রে?
আমার কাছে সিমেন্ট লেট করে যায় দেখ। এরে জুই, তুই সিমেন্ট কমেন্টে সিমেন্ট বানাই বলছিস রে রে, কি করলি রে এটা? গজব গজব, কয়ে সিমেন্ট গুলা লেট করে যায়। পৃথিবী, আমার কাছে তো পৃথিবী লেট হয়ে গেছে এখন যা দেখছি, তোর কমেন্ট দেখা আমার পৃথিবী ঘুরে গেছে রে। আচ্ছা ঠিক আছে, বিনোদন পেলাম, ওই এসে রাত্রে বিনোদন দিয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, যদি অপরিচিত আয়ের সম্বন্ধ দাখিলা দেওয়া না হয় তবে নিচের কোনটি বেশি দেখানো হবে? বলো। সুমিয়া আক্তার বলছে সি হবে, মূলধন বেশি দেখানো হবে। এ বাবা, মূলধন বেশি দেখানো হয় নাকি? আমার কাছে সিমেন্ট দেরি করে আসতেছে নাকি তোমাদের সবাই সিমেন্ট দেরি করে দিচ্ছ? আচ্ছা, ডিও অ্যান্সার দিচ্ছে, ইসরাত জাহান বলতেছে ডি হবে। আচ্ছা দেখি, বাকিরা বলো। বাঁধন আক্তার ডি হবে। আচ্ছা দেখো তো, অনুপার্জিত আয় সমন্বয় দাখিলা দেওয়া না হলে তবে নিচের কোনটি বেশি দেখানো হবে? অনুপার্জিত আয় কি? অনুপার্জিত হচ্ছে আয় হচ্ছে দায়। যদি অনুপার্জিত আয় সমন্বয় সাধন করি তাহলে কি হবে? দায় কম দেখানো হবে, আয় বেশি দেখানো হবে। এটা কি সমন্বয় দিলে? কি দিলে? সমন্বয় দিলে। কিন্তু আমরা কি সমন্বয় দিচ্ছি? না, সমন্বয় দিচ্ছি না। যদি সমন্বয় না দেই তাহলে সেক্ষেত্রে কি হবে? দায় বেশি দেখানো হবে। হ্যালো, আমি ক্লাস একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, হ্যালো, আমি ক্লাস একটু পরে কল দিচ্ছি। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি পেলাম? অ্যান্সারটা পেলাম কি, দায় বেশি দেখানো হবে। ঠিক আছে, দায় বেশি দেখানো হবে। পরবর্তী প্রশ্নটা, আলফা লিমিটেডের একটি মেশিন 22,000 টাকা বিক্রয় করে, যার ক্রয় মূল্য ছিল 50,000 টাকা। যদি কোম্পানি উক্ত বিক্রিতে 5,000 টাকা লাভ করে তাহলে মেশিনটির পুঞ্জীভূত অপচয় কত টাকা হবে? বলেন তো, পুঞ্জীভূত অপচয় কত টাকা হবে? পুঞ্জীভূত অপচয় কত টাকা হবে বলেন, দ্রুত দ্রুত করেন। এই বেডা মানুষ ফোন দিছে, বেডি মানুষ ফোন দেয় নাই। বাঁধন আক্তার, এই বাঁধন নামটা দেখলে মনে হয় বেডা মানুষ, আক্তার দেওয়ার পরে মনে হচ্ছে যে না, বেডি। ওকে, সবাই প্রশ্ন অ্যান্সার দেন। আলফা লিমিটেডের পুঞ্জীভূত অপচয়। আচ্ছা কি বলছে দেখেন তো, মেশিন বিক্রি করছে, আমাদের মেশিনের মূল্য কত ছিল? মেশিনের মূল্য হচ্ছে 50,000 টাকা। বিক্রি করছি কত? বিক্রি করছি 22,000 টাকায়। এই যে 22,000 টাকায় বিক্রি করছি, কত টাকা লাভে? 5,000 টাকা লাভে। তাহলে যদি 5,000 টাকা বিয়োগ দেই তাহলে কত আসতেছে? শূন্য 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 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 7, 17,000 টাকা। 17,000 টাকা এমন একটা পয়েন্ট, এই 17,000 টাকার যদি বেশি দামে বিক্রি করতাম তাহলে লাভ হইতো, কম দামে বিক্রি করলে লস হতো। যদি যেহেতু আমি বেশি দামে বিক্রি করছি, কত বেশি দামে বিক্রি করছি? 5,000 টাকা বেশি দামে বিক্রি করছি। কত টাকায়? 22,000 টাকায়। তার মানে আমি লাভে আছি। তো এই 17,000 টাকা যদি বাদ দেই তাহলে যে ফিগারটা বের হবে সেটা হচ্ছে আমার পুঞ্জীভূত অপচয়। কি অপচয়? পুঞ্জীভূত অপচয়। তাহলে 3, 2, 3, 33,000 টাকা। 33 না, 17, 3, 1, 2, 3, 33,000 টাকা। এটা অ্যান্সার ঠিক আছে? দেখো তো সবার অ্যান্সার ঠিক আছে? সিয়াম আহমেদ বলতেছে এ হবে। ওকে ফাইন, 33,000 ঠিক আছে, থ্যাংক ইউ। হিসাব বিজ্ঞানের কোন ধারণা বা নীতি অনুসারে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়? বলতো, হিসাব বিজ্ঞানের কোন নীতি বা ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়? বলতে পারবা? বলো। সোফিয়া নুরি, সোফিয়া নুরি নামটা খুব সুন্দর। সোফিয়া, ওই যে বাংলাদেশের একটা রোবট ছিল ওই যে আফার আমলে, ঠিক আছে, সোফিয়া না ওটার নাম ছিল, দাদার সঙ্গে সোফিয়া তো ছিল রোবট। তাসমিয়া তুর ডি, আনিশা
সরি, আয়েশা ইসলাম ঈশা, ডি হবে। নওফল নাফিস, নওফল, ওর বাবা কিসব নাম, তোমাদের নামগুলো তো কঠিন কঠিন। ডি। আচ্ছা, বলছে কি অবচয় ধার্য করা হয়, অবচয় ধার্য করা হয় চলমান পজিশন ধারণ অনুযায়ী, অবচয় ধার্য করা হয় চলমান পজিশন ধারণ অনুযায়ী। বলতে পারবা পুঞ্জীভূত অবচয় রাখা হয় কোন নীতি অনুযায়ী? পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় বলো, পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে কি হবে অ্যান্সার বলো তো? হুমায়া আফিয়াত, থ্যাংক ইউ। এই পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে কোনটা হবে? পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে কি হবে? পুঞ্জীভূত অবচয় রাখা হয় কোন নীতি অনুযায়ী? পুঞ্জীভূত অবচয় রাখা হয় কোন নীতি অনুযায়ী বলো তো? এই বাপ, বললাম যে অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণ অনুযায়ী, অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণ অনুযায়ী, কিন্তু পুঞ্জীভূত অবচয় কি চলমান প্রতিষ্ঠান অ্যান্সার হবে? পুঞ্জীভূত অবচয়ের, পুঞ্জীভূত অবচয় রাখা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। পূর্ণ প্রকাশ, পূর্ণ প্রকাশ, দুইটা নামের মধ্যে প আছে। পূর্ণ প্রকাশ নীতি অনুসারে, কি নীতি? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। বলতে পারবা অবচয় লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? অবচয় লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? অবচয় লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? অবচয় একটু আগে দেখলাম কি অবচয় ধার্য করা, একটু আগে দেখলাম কি অবচয় ধার্য, অবচয় ধার্য হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। পুঞ্জীভূত অবচয় রাখা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। অবচয় লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? অবচয় লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? অবচয় লিপিবদ্ধ, অবচয় লিপিবদ্ধ, লিপিবদ্ধ করা হয়, অবচয় লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী? ম্যাচিং নীতি অনুযায়ী। কোন নীতি? ম্যাচিং নীতি। কোন নীতি? ম্যাচিং নীতি অনুসারে। ম্যাচিং নীতির বাংলা কি? ম্যাচিং নীতির বাংলা হচ্ছে মিলকরণ নীতি। কি নীতি? মিলকরণ, মিলকরণ নীতি। বলতে পারবা সারা বছর একই পদ্ধতিতে অবচয় ধরা হয় কোন নীতি অনুযায়ী? সারা বছর, সারা বছর একই পদ্ধতিতে অবচয় ধরা হয় কোন নীতি অনুসারে? সারা বছর একই পদ্ধতিতে অবচয় ধরা হয় কোন নীতি অনুসারে? সারা বছর একই পদ্ধতিতে অবচয় ধরা হয় কোন নীতি অনুসারে? সারা বছর, সারা বছর একই পদ্ধতিতে অবচয় ধরা হয় ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা নীতি অনুসারে। ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা, কি? সামঞ্জস্যতার নীতি অনুসারে। কি নীতি অনুসারে? ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা নীতি অনুসারে। ঠিক আছে, অবচয় থেকে 4টা প্রশ্ন আসে কমনলি, সেই 4টা প্রশ্নই দেখা দিলাম। এই যে এই সরলরৈখিক পদ্ধতি পাইছে কই? আয়শা রে, আয়শা সরলরৈখিকে চলে গেছে, দেখ কি রে বুঝলাম না, এই বাঁধনের সরলরৈখিকে চলে গেছে কিসে? ইয়ে তেরা কি করলি রে তোরা, তুই কি করতেছিস তোরা? কি রে ভাই সরলরৈখিক কিসে? সরলরৈখিক আছে কই থেকে? গজব গজব, এই দেখছস ওই সরলরৈখিক চলে গেছে। একটু পরে আগে কমলা সমান যে পদ্ধতি, কমলা সমান সরলরৈখিক নীতি বানাবো। হ্যাঁ ঠিক আছে, সরলরৈখিক নীতি, ক্রমহ্রাসমান নীতি, এরপরে হচ্ছে কি উৎপাদন একক নীতি, এরপরে কি বর্ষ সংখ্যার নীতি। মারাত্মক। ওকে, পরের প্রশ্ন, নিচের কোনটি মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়? মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয় কোনটি বলতো? নিচের কোনটি মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়? নিচের কোনটি মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়? বলে ফেলেন, বলে ফেলেন। লুমানা আফরিন, লুমানা আফরিন বলছে বি হবে, যন্ত্রপাতি বিক্রয় থেকে আয়। দেখি তো বাকিরা একটু রেসপন্স করেন তো। তাসমিয়া, তাসমিয়া এরে তোদের যে অবস্থা, তোদের যে অবস্থা পড়াশোনার, এই অবস্থা দিয়ে তোরা কেমনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি রে? কত? এই অবস্থা দিয়ে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। ভালো করে পড়াশোনা করতে হবে, সময় কম, ভালো করে পড়তে হবে। আর ভালো করে, এই দেখ সবাই ভুল অ্যান্সার দিছে,
এবং ভালো করে পড়ার সাথে সাথে টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। তাহলে দেখবা যে টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হয়ে গেলে তোমার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের একটা প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, কোনো ভয় থাকবে না, মনের সকল ভয় দূর করে ফেলতে পারবা। ওকে, এখানে দেখো তো মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়, শেয়ার বাজেয়াপ্ত। শেয়ার কি? শেয়ার হচ্ছে মালিকানা ক্ষুদ্রতম একক, তার মানে মূলধনের সাথে সম্পর্কিত। ঠিক আছে, শেয়ার বাজেয়াপ্ত হতে আয়, এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। পরিত্যক্ত জিনিসপত্র বিক্রয়, দেখো তো এই যন্ত্রপাতি পরিত্যক্ত জিনিস, এগুলো কি? এগুলো নর্মালি কি হইতে পারে? যে একটা বিগ অ্যামাউন্টের হইতে পারে। বিগ অ্যামাউন্ট থেকে যদি আয় হয় তাহলে সেটা আমরা অবশ্যই বলতে পারি মূলধন জাতীয় আয়। কিন্তু প্রথম যেটা আছে কারবার গঠন হবার আগে আয়, তাহলে আমাকে একটা কথা বলো তো, কারবার এখন শুরু করি নাই, আমরা হিসাব করতেছি কি কারবারের বা ব্যবসা প্রতিষ্ঠানে শুরু করার আগে যদি কোনো আয় হয় তাহলে সেটাকে আমরা হিসাবভুক্ত করতে পারবো? পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হিসাবভুক্ত হবে না বা এটা হচ্ছে মূলধন জাতীয় আয় নয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। যদি কোনো কোম্পানির নিট আয় 48,000 টাকা, নিট বিক্রয় 4 লক্ষ টাকা, গড় সম্পত্তি 6 লক্ষ টাকা হয়, তাহলে ওই কোম্পানির মুনাফার হার কত হবে? এখানে একটু ভুলবশত মিনাফার হার লিখে বলছে। মিনা নামে কেউ আছো? মিনা নামে কেউ থাকলে একটু রেসপন্স করো তো। এই মিনা, মিনা কি আছো ক্লাসে? বলো মুনাফার হার কত হবে? মুনাফার হার সিয়াম আহমেদ বলতেছে এ হবে। দেখো তো আমাদেরকে বলছে কি মুনাফার হার বের করতে, তাহলে বলো তো আমরা জানি কি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। বিক্রয় মূল্য দেওয়া আছে না? বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। বিক্রয় মূল্য নিচে, উপরে মুনাফা। কি? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। মুনাফার হার হবে কত? উপরে 48,000 টাকা আর নিচে বিক্রয় মূল্য কত? 4 লক্ষ টাকা। ওকে, কেটে দিলাম, তাহলে কত আসে? 4 দিয়ে যদি কাটি 100, 4 12 48, 100 দিয়ে যদি 2 দিয়ে যদি কাটি 50, থাকে কত? 6, 2 দিয়ে যদি কাটি 3 দুগুণে 3, থাকে কত? 25। তাহলে বলো তো 25কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? পয়েন্ট আনলাম, শূন্য আনলাম, 25 একে 25, 1 গেল, 5 আসলো, পয়েন্ট আনলাম, শূন্য, তার মানে 25 দুগুণে 50, 50, তার মানে কত? 12। তাহলে 12কে 100 দিয়ে গুণ করলে আসে কত? 12 ইন্টু পয়েন্ট, 12কে 100 দিয়ে গুণ করলে আসে কত? 120, সরি 12%। তার মানে আমার কারেক্ট আনসারটা হচ্ছে কি ডি। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? 12% অ্যান্সার ক্লিয়ার। প্রারম্ভিক মজিদ পণ্য, এ মজিদ, মজিদ নামে কেউ আছে রে? মজিদ, মিনারে তো পাইলাম না, মজিদরা অন্তত দেখাই দাও। মজিদ, প্রারম্ভিক মজুদ পণ্য 60,000 টাকা, ক্রয়কৃত পণ্যের ব্যয় 3,80,000 টাকা, সমাপনী মজুদ 50,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় কত? বলো বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে তোমাদের এই প্যাটার্নে একটা প্রশ্ন আসছে, এবং এই প্যাটার্নের যে প্রশ্নটা ছিল আমরা ফ্রি ক্লাস নিয়েছিলাম, একটা ফ্রি ক্লাসে এই প্যাটার্নে ম্যাথ করাছিলাম, এবং হুবহু প্রথম যে প্রশ্নটা করেছিলাম এটা ঢাবি ভর্তি পরীক্ষার আগের দিন একটা এমসিকিউ ক্লাস নিয়েছিলাম রাতের বেলায়, এখন যেরকম নিচ্ছি। তো ওই স্লাইডে প্রথম যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নটা হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আসছে, মানে ওই প্যাটার্নের প্রশ্ন। ঠিক আছে, তো দেখো তো ওই ক্লাসও পড়াইছিলাম কিভাবে সলভ করতে হয়। আমরা জানি এদিকে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, এদিকে হচ্ছে সমাপনী মজুদ পণ্য, এদিকে হচ্ছে কৃত পণ্যের ব্যয়, এদিকে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তাই বলতো আমাদের দেশে কি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে, এই ফিগারটা বের করতে বলছে। তাহলে বলতো প্রারম্ভিক মজুদ পণ্য আছে কত? প্রারম্ভিক মজুদ পণ্য আছে 60,000 টাকা, আমাদের কৃত পণ্যের ব্যয় আছে কত? 3,80,000 টাকা। শূন্য, 6 দুগুণে 12, 13, 14, 4, 4,40,000 টাকা। তাহলে এদিকে পেলাম কত? 4,40,000 টাকা। এই 4,40,000 টাকার নাম কি বলতে পারবা? এই 4,40,000 টাকার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি? যদি আমাকে প্রশ্ন বলতো যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে, তাহলে অলরেডি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করে ফেলছি। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বের করে? যদি আমরা প্রারম্ভিক মজুদ পণ্য যোগ কৃত পণ্যের ব্যয় যোগ করি তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হবে, অথবা বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ পণ্য, তাহলেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হবে। তাহলে বলেন তো
বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা যদি সমাপনী মজুত পণ্য বাদ দেই তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। সমাপনী মজুত পণ্য কত? 50,000 টাকা। 4,40,000 থেকে 50,000 টাকা যদি বাদ দেই তাহলে থাকে কত? 3,90,000 টাকা। তার মানে আমার কারেক্ট আনসারটা কত? কারেক্ট আনসারটা হচ্ছে 3,90,000 টাকা। ওকে, আজকে ক্লাসে যে প্রশ্নগুলো পড়লাম তা এতটুকু পর্যন্ত ক্লোজ। আমাদের পেইড ব্যাচে আমরা আরো অনেকগুলো প্রশ্ন সলভ করেছি। জাস্ট কিছু প্রশ্ন তোমাদেরকে দেখানোর জন্য আজকে ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করা। আমাদের কিছুক্ষণ আগে আমরা পেইড ব্যাচে ক্লাস শেষ করেছিলাম। তো তোমরা যারা চাও হিসাব বিজ্ঞানের একটা ভালো প্রস্তুতির জন্য কিংবা তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে একটা ভালো প্রিপারেশন দিতে, তাহলে অবশ্যই আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি ব্যাচে দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যেতে পারো। কি অবস্থা স্যার? আর ভর্তি যদি হতে চাও তাহলে দ্রুত সময়ের মধ্যে ডিউটিভার্স পেজে মেসেজ দিবা যে স্যার আমরা টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হতে চাই। আমি যদি আরেকবার একটু তোমাদের বলে রাখি কোর্সে কি কি পাচ্ছ। কোর্সে তোমাদের জন্য আছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে তোমাদের জন্য থাকছে সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ, সকল বিষয়ের শেষ মুহূর্তের সেরা একটি প্রস্তুতি কোর্স। এবং সবগুলো ক্লাসই তোমরা আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড আকারে পাবা। এবং জুমে ক্লাস হচ্ছে। যাদের বেসিকে দুর্বল আছে, যারা বেসিক নিয়ে এখনো বুঝতেছো না, তাদের বেসিক ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের অলরেডি বেসিক ক্লিয়ারিং ক্লাস, অর্থাৎ যে অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি ক্লাস আছে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। তো সেই ক্লাসগুলো করে তুমি কিন্তু টপিক ভিত্তিক ক্লাস করতে পারবা। যার যে টপিকে দুর্বলতা সেই টপিকে ক্লাস করতে পারবো। আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান দিয়ে জাস্ট এক্সাম্পল দিলাম। তোমরা সেম ভাবে বাংলার জন্য, ইংরেজির জন্য, সকল বিষয়ের জন্য তোমরা আমাদের এখান থেকে সহযোগিতা পাবা। এইচএসসি 25 কমার্সের জন্য কোনো কোর্স আছে? হ্যাঁ, কমার্সের জন্য আমাদের কমার্স প্যাকেজ আছে। তোমরা হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্টের জন্য ক্লাস পাবা। কমার্স প্যাকেজে যদি ভর্তি হতে চাও তাহলে পেজে মেসেজ দাও। দ্রুত সময়ের মধ্যে আশা করছি তোমরা কমার্স প্যাকেজেও ভর্তি হওয়ার সুযোগ পাবা। হ্যাঁ, আর 25 ব্যাচে যারা আছে তোমাদের জন্য কিন্তু আমরা আরো বিভিন্ন কোর্স আছে। তোমরা চাইলে আমাদের প্রি অ্যাডমিশন ক্লাস অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের অলরাউন্ডার ব্যাচ আছে, অলরাউন্ডার ব্যাচে যুক্ত হতে পারো। যে ব্যাচে চাও যুক্ত হতে পারো, পেজে মেসেজ দাও, আমরা লিঙ্ক দিয়ে দিব। ওয়েবসাইটে ঢুকে তুমি নিজের পছন্দ মতো কোর্স যাচাই করে নিবা। আর বিশেষ করে এখন যেহেতু ফেসবুকে 30 দিনের বেশি ক্লাস রাখা যায় না, আমাদের কিন্তু ওয়েবসাইট আছে, আমরা কিন্তু ওয়েবসাইটে ক্লাসগুলো রেখে দিই। তো একটা স্টুডেন্ট চাইলে ওয়েবসাইট থেকে যতবার ইচ্ছা ক্লাস করতে পারে, ওয়েবসাইট থেকে পরীক্ষা দিতে পারে। ওয়েবসাইটে একটা ক্লাস যদি দরকার হয় পরবর্তীতে সে বুকমার্ক করে রাখতে পারে, তখন আবার ওই ক্লাসটা আবার দেখতে পারে এবং ওটা স্টার মার্ক করা থাকে। এবং খুবই সুন্দর ওয়েবসাইট, সাজানো গোছানো। এবং সবগুলো ক্লাসই আমরা জুমে নেই। তোমরা তো এখন কমেন্ট করতেছিলা ফেসবুকে, অনেকের কমেন্ট আসতে দেরি হচ্ছিল, কিন্তু জুমে হলে কি সাথে সাথে স্টুডেন্টের সাথে কথা বলা যায়, স্টুডেন্টের পালস বোঝা যায়। তো আমরা সেটা কিন্তু বোঝার ট্রাই করি এবং স্টুডেন্টকে সেভাবে আমরা প্রোভাইড করি। আর কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে তুমি তাহলে কয়টা ক্লাস পাবা? 120টা রেকর্ডেড ক্লাস পাবা, 40টার উপরে লাইভ ক্লাস পাবা, যদিও সেই সংখ্যাটা অলরেডি বেড়ে গেছে। এবং পাশাপাশি তোমরা আমাদের লেকচার শিট পাবা, শিটের পিডিএফ পাবা, সেগুলো পড়ে তুমি প্রিপারেশন নিতে পারবা। ওকে, এবং পাশাপাশি আরেকটা বিষয়, ম্যাথের জন্য যাদের দুর্বলতা, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যাথ পার্টে যাদের দুর্বলতা, ম্যাথের জন্য কিন্তু স্পেশাল একটা সাজেশন দিব। সেই সাজেশনটা ফলো করলে ম্যাথে সর্বোচ্চ নাম্বার পাবে।